ভালো আছেন? হ্যাঁ ম্যাম। ওকে, লাস্ট ক্লাসে আমরা দেখেছিলাম সেমিকন্ডাক্টর, রাইট? একটু রিক্যাপ করে যাই। সেমিকন্ডাক্টর দেখেছিলাম যে সেমিকন্ডাক্টরটা কি, আমরা বলেছিলাম যে সেমিকন্ডাক্টর হচ্ছে একটা ম্যাটেরিয়ালস যেটা রেজিস্টিভিটি হচ্ছে আপনার কন্ডাক্টর এবং ইনসুলেটরের মাঝামাঝি। দ্যাট মিন্স হচ্ছে এটা খুব ভালো কন্ডাক্টরও না, আবার খুব বেশি মানে আবার খুব ইনসুলেটরও হিসেবে কাজ করে না, বাট এটা মাঝামাঝি একটা পজিশন আছে। তো চাইলেই আমরা সাম প্রপার্টি অ্যাপ্লাই করে এটাকে কন্ডাক্টর বানাইতে পারি, আবার ইনসুলেটরও মতো কিছুটা আচরণ করতে পারি। ঠিক আছে, তো এটা হচ্ছে ইউজ করা আমাদের জন্য অনেক সুবিধা, এবং এটার কারণে সেমিকন্ডাক্টর টেকনোলজির কারণে আমরা যেটা বলি সেটা হচ্ছে আমাদের টেকনোলজিক্যাল যে রিভলিউশনটা রয়েছে, সেই টেকনোলজিক্যাল রিভলিউশনের জন্য এই সেমিকন্ডাক্টরের ভূমিকা অপরিহার্য বলা যায়। ঠিক আছে, অপরিহার্য বলা যায় এই টেকনোলজিক্যাল রিভলিউশনের পিছনে। কারণ হচ্ছে আপনাদের আমরা এখন যে যত টেকনোলজি দেখছি অ্যাভেলেবল, স্মার্টফোন দেখছি, হ্যাঁ, মানে সব কিছু দেখা যাচ্ছে ছোট হয়ে যাচ্ছে, বা পার্সোনাল যে ডিজিটাল যেটাকে আমরা পিডিএ বলি, এই সব কিছু হচ্ছে মানে এই সাইজ ছোট হয়ে যাবে, কমফোর্টেবল হয়ে যাবে, এবং হচ্ছে ওয়েট, এই যে আপনি যে ডিভাইসগুলো ইউজ করেন সেগুলো হচ্ছে ওয়েটও অনেক কম্পারেটিভলি ডে বাই ডে আসলে একটু কমছে। ঠিক আছে, এই যে একটা ফ্লেক্সিবল একটা পজিশনে চলে আসছে, এই ফ্লেক্সিবল পজিশনে আসার পিছনে হচ্ছে আপনার এই সেমিকন্ডাক্টরের ভূমিকা রয়েছে। ঠিক আছে, কারণ হচ্ছে এই সেমিকন্ডাক্টর টেকনোলজি ইউজ করে আমরা যে ইন্টিগ্রেটেড সার্কিট বা আইসি ব্যবহার করি, এই আইসি গুলা সব কিছু হচ্ছে আপনার এই সেমিকন্ডাক্টর টেকনোলজির উপর বেস করে। তো বুঝতে পারতেছেন এটা আসলে খুবই ভেরি ইম্পর্টেন্ট একটা জিনিস, এবং এটার কারণে হচ্ছে আমাদের টেকনোলজিক্যাল রিভলিউশন প্লাস হচ্ছে হার্ডওয়্যারের যে ইমপ্রুভমেন্ট। ঠিক আছে, হার্ডওয়্যারের ইমপ্রুভমেন্টের পিছনে হার্ডওয়্যার কিন্তু আমরা অনেক আগিয়ে গেছি, সেই তুলনায় সফটওয়্যার কিন্তু তেমন আগে নেই। যেমন হার্ডওয়্যারে আপনি যদি প্রসেসরের কোরের কথা চিন্তা করেন, এখন আমাদের প্রসেসর কোর i9 অ্যাভেলেবল। ঠিক আছে, যে কোর i9 অ্যাভেলেবল, বাট সেই তুলনায় কিন্তু আমরা সফটওয়্যারে এত হচ্ছে না, মানে এত ডেভেলপমেন্টও হচ্ছে না। যে তুলনায় হার্ডওয়্যার আগে আছে সেই তুলনায় আসলে সফটওয়্যার হচ্ছে না। সফটওয়্যার ইমপ্রুভমেন্ট হচ্ছে, বাট সেটা আসলে আপনার একটা প্যারালাল। আমরা কিন্তু হার্ডওয়্যারকে এফিশিয়েন্টলি ইউজ করতে পারতেছি না, যতটুকু হাইয়েস্ট ইউজ করার সমস্যা সেতটুকু পারতেছি না। তবে হার্ডওয়্যারের যতটুকু রিভলিউশন হয়ে যাবে মোটামুটি হয়ে গেছে, এবং আরও সামনে হওয়ার সুযোগ আছে। সামনে আমরা হচ্ছে কোয়ান্টাম মেকানিক্স নিয়ে বিজ্ঞানীরা কাজ করতেছে, ঠিক আছে, এই কোয়ান্টাম থিওরি। সেক্ষেত্রে হয়তো তখন টেকনোলজিক্যাল জগতে আরেকটা, বা আপনার হার্ডওয়্যারের জগতে আরেকটা রিভলিউশন হবে। ঠিক আছে, বাট এখন যে স্টেজে আছে এই স্টেজে আমরা বলতে পারি যে মোটামুটি টেকনোলজির সর্বোচ্চ একটা টপে আমরা বসে আছি। আচ্ছা, এবার বলছিলাম যে আসলে ভিতরের কথা, যে সেমিকন্ডাক্টর আর যে ম্যাটেরিয়ালস, এই ম্যাটেরিয়ালসের ভিতরের কথা, যে আমরা যদি ভিতরে দেখি যে একবারে ক্ষুদ্রতম যে এলিমেন্টগুলো আছে, ঠিক আছে, তো এই এলিমেন্টগুলোর আমরা হচ্ছে কোভালেন্ট বন্ডিং এবং ইন্ট্রিনসিক ম্যাটেরিয়াল দেখেছিলাম। কোভালেন্ট বন্ডিং এর আমরা বলছিলাম যে আসলে যখন দুইটা এলিমেন্ট পরস্পর তাদের ভ্যালেন্স ইলেকট্রনগুলো শেয়ার করে, যখন তাদের ভ্যালেন্স ইলেকট্রনগুলো শেয়ার করে, ভ্যালেন্স ইলেকট্রনের শেয়ারের মাধ্যমে তখন তাদের মধ্যে একটা বন্ডিং হয়, যে বন্ডিংটাকে আমরা বলছিলাম কোভালেন্ট বন্ডিং। আর একটু মনে করে নিন, ভ্যালেন্স ইলেকট্রন বলতে হচ্ছে আমাদের আউটার মোস্ট শেলে, একটা অ্যাটমের আউটার মোস্ট শেলে যতগুলো ইলেকট্রন থাকে সেগুলোকে আমরা বলছিলাম ভ্যালেন্স ইলেকট্রন। আচ্ছা, তারপরে হচ্ছে আসলে এখানে কিছু দেখেছিলাম, যেমন হচ্ছে অ্যাটমিক স্ট্রাকচার একটু দেখেছিলাম, যেখানে চারটা স্ট্রাকচার ছিল: সিলিকন, জার্মেনিয়াম, গ্যালিয়াম এবং আর্সেনিক। যেখানে সিলিকনের টোটাল ছিল 14টা, জার্মেনিয়ামের 32, হ্যাঁ 32, গ্যালিয়াম 31 এবং আর্সেনিক 33। ঠিক আছে, তো এরপর আমরা দেখেছিলাম যে বিভিন্ন ক্রিস্টাল দেখেছিলাম, যেমন হচ্ছে এটা হচ্ছে সিলিকনের একটা ক্রিস্টাল, এবং হচ্ছে পিওর সিলিকন। ঠিক আছে, এখানে আপনার কোভালেন্ট বন্ডিংও আছে, কিন্তু এখানে কোনো ইম্পিউরিটিস নাই। এটা হচ্ছে একবার পিওর সিলিকনের একটা ক্রিস্টাল, বা বলা যায় কোভালেন্ট বন্ডিং, সিলিকন অ্যাটমের কোভালেন্ট বন্ডিং। এরপর আমরা একটা দেখেছিলাম, একটা ওইটা ছিল আমাদের সিঙ্গেল একটা কম্পাউন্ড। ঠিক আছে, এরপর হচ্ছে আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে কম্পাউন্ড ম্যাটেরিয়াল। ঠিক আছে, একটা সিলিকনের কম্পাউন্ড ম্যাটেরিয়ালের একটা কম্পাউন্ড সেমিকন্ডাক্টর আমরা বলতে পারি। কম্পাউন্ড সিলিকন বলতে পারি। ঠিক আছে, এই কম্পাউন্ড সেমিকন্ডাক্টর যেটা আসলে গ্যালিয়াম এবং আর্সেনিক, ঠিক আছে, দুইটার মিশ্রণে, যেটাকে আমরা বললাম গ্যালিয়াম আর্সেনাইড বলছিলাম। গ্যালিয়াম আর্সেনাইডের একটা ক্রিস্টাল এখানে আমরা দেখছিলাম, যেখানে হচ্ছে আপনার আর্সেনিককে আমরা বলতেছিলাম পেন্টাভ্যালেন্ট, এবং গ্যালিয়ামকে বলতেছিলাম আমরা টেট্রাভ্যালেন্ট।
তারপর আমরা দুটো ভাগে ভাগ করছিলাম যে আসলে আপনার সেমিকন্ডাক্টর আসলে আমরা দুটো ভাগে ভাগ করেছিলাম। একটা হচ্ছে পিওর সেমিকন্ডাক্টর আর একটা হচ্ছে ইমপিওর সেমিকন্ডাক্টর। পিওর সেমিকন্ডাক্টর ছিল যার মধ্যে আসলে শুধুমাত্র সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়াল গুলোই ছিল, কোনো এক্সটার্নাল ম্যাটেরিয়াল ছিল না, ঠিক আছে, যেটাকে আমরা ইন্ট্রিনসিক বলছিলাম। এক্সট্রিনসিক ম্যাটেরিয়াল বলছিলাম যেগুলোতে আপনার হচ্ছে সাম কাইন্ড অফ ইমপিউরিটিজ অ্যাড করার পরে একটা পিওর সেমিকন্ডাক্টরে আমরা যখন তার কন্ডাক্টিভিটি বাড়ানোর জন্য সাম কাইন্ড অফ ইমপিউরিটি অ্যাড করি, তখন সেটা হয়ে যায় আসলে এক্সট্রিনসিক বা ইমপিওর সেমিকন্ডাক্টর। এবং এটা হচ্ছে দুই টাইপ, একটা হচ্ছে আপনার পি টাইপ, একটা হচ্ছে আর এটা হচ্ছে আপনার এন টাইপ, ঠিক আছে। তারপর দেখেছিলাম যে আসলে সেমিকন্ডাক্টরের মধ্যে কন্ডাকশনটা কি করে হয়। তো সেই কন্ডাকশনের জন্য আমরা আবার একটু ব্যাকে গিয়ে বলছিলাম যে ভ্যালেন্স ইলেকট্রন কোভালেন্ট বন্ডিং, ঠিক আছে। এর আগে হচ্ছে আসলে বেসিক্যালি এই ভ্যালেন্স ইলেকট্রন থেকে ফ্রি ইলেকট্রন ক্রিয়েট হয়, সেই ফ্রি ইলেকট্রনগুলোই আসলে আমার অ্যাটমের মাঝখানে আসলে অ্যাটমগুলোর মধ্যে ক্রিস্টালের মাঝখানে সে আসলে সাম কাইন্ড অফ কন্ডাকশন করবে, যে কন্ডাকশনটাকে আমরা আসলে বলছিলাম হোল হোল কারেন্ট, ঠিক আছে। জার্মানাইটের ক্রিস্টাল ছিল, সেটা হচ্ছে জার্মানাইট। তারপর ছিল আমাদের ক্রিয়েশন অফ হোল এবং হোল কারেন্ট, যে আসলে ফ্রি ইলেকট্রন একটা থেকে যখন আরেকটাতে ফ্রি হয়ে যায়, তখন একটা অ্যাটম থেকে যখন একটা অ্যাটম থেকে যখন ইলেকট্রন ফ্রি হয়ে যায়, তখন ওখানে একটা হোলের সৃষ্টি হয়। যে ফ্রি ইলেকট্রনটা আছে সেটা আরেকটা অ্যাটমের ইলেকট্রন যদি ফিল আপ করে, মানে ভ্যালেন্স ইলেকট্রন যদি শেয়ার হয়, তখন তাকে আমরা বলছিলাম যে আসলে একটা এভাবে একটার পর একটা যদি ফ্রি হতে থাকে, তখন হচ্ছে সেটাকে আমরা বলছিলাম যে একটা সাব কন্ডাকশন হচ্ছে, একটা কারেন্টের ফ্লো হচ্ছে। সেই কারেন্টের ফ্লোটাকে আমরা বলছিলাম যে হোল কারেন্ট, ঠিক আছে। যেমন এখানে একটা ফিগার ছিল যেটাতে রেখে আমরা বলছিলাম যেমন এখানে একটা আমাদের একটা হোল কারেন্টের একটা ফ্লো ছিল, যেমন এ থেকে বি, বি থেকে সি, সি থেকে ডি। যে এ থেকে একটা ফ্রি ইলেকট্রন বি তে চলে গিয়েছে, বি থেকে একটা সি তে গিয়েছে এবং সি থেকে একটা ডি তে গিয়েছে। সাম কাইন্ড অফ একটা র‍্যান্ডম একটা মুভমেন্টের ক্রিয়েট হয়। আমরা বলছিলাম যে হোল কারেন্টটা আসলে আমাদের আসল যে কারেন্ট, আমরা যে কারেন্ট বলতে যেটা বলি সেটা আসলে বুঝায় না, কারণ হচ্ছে এই কারেন্টের ডিরেকশনটা থাকে হচ্ছে আপনার র‍্যান্ডম, ঠিক আছে, র‍্যান্ডম ডিরেকশন থাকে। কিন্তু যখন আমরা এটাকে আসলে বলি যে আসলে যখন আমরা আসলে বলি যে আসলে এই যে র‍্যান্ডম ডিরেকশনগুলো আছে, এর দ্যাট মিন্স হচ্ছে আমরা যখন এর উপর সাম কাইন্ড অফ ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই করব, ইলেকট্রিক ফিল্ড যখন অ্যাপ্লাই করবো, ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই করার পরে হচ্ছে সে যেটা হয় সেটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই করলে তখন হচ্ছে আপনার একটা পার্টিকুলার ডিরেকশনে অনুযায়ী সেটা যায়, তখন আমরা বলি যে এটা কারেন্ট ফ্লো হচ্ছে। আদারওয়াইজ আমরা কিন্তু বলবো না যে কারেন্ট হচ্ছে, ঠিক আছে। তারপর একটা আমাদের ইম্পর্টেন্ট টার্ম ছিল যেটা সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়ালের একটা নেগেটিভ টেম্পারেচার একটা কোএফিসিয়েন্ট আছে, ঠিক আছে, একটা নেগেটিভ টেম্পারেচারের কোএফিসিয়েন্ট আছে। আচ্ছা, তারপর পিওর সেমিকন্ডাক্টরের কিছু প্রপার্টি দেখেছিলাম। তারপর ডোপিং, ঠিক আছে। ডোপিং এর মধ্যে পেন্টাভ্যালেন্ট এবং ট্রাইভ্যালেন্ট ইম্পিউরিটিজের ভাগ ছিল, এর মধ্যে একটা অ্যাকসেপ্টর ডোনার অ্যাটম ছিল এবং হচ্ছে একটা অ্যাকসেপ্টর অ্যাটম ছিল। এরপরে দেখেছিলাম নেক্সট হচ্ছে ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টর, যেখানে আসলে দুটো ভাগে দেখেছিলাম, একটা এন টাইপ এবং আরেকটা হচ্ছে পি টাইপের জন্য, ঠিক আছে। এন টাইপ এবং পি টাইপের জন্য দেখেছিলাম। তারপর বলছিলাম যে সিলিকনটা আসলে কেন প্রেফার। আর এনার্জি গ্যাপটা আমরা শুরু করেছিলাম, বলুন তো। এনার্জি গ্যাপ শুরু করেছিলাম, এনার্জি গ্যাপ করেছিলাম আমার হচ্ছে আপনাদের এই ইনসুলেটর সেমিকন্ডাক্টর এবং হচ্ছে কন্ডাক্টর এনার্জি দিয়েছিলাম এবং একটা অঙ্ক দেখেছিল, রাইট। আচ্ছা, এনটাইপ টিউটার এটা শেষ হয়ে গেছিল। সোলার ফ্লো এগুলোকে মাইনাস করে এক্সেপ্টর এবং আচ্ছা, এখানে একটু খেয়াল করে রাখেন, আমাদের নেক্সট সেশনে আমাদের এই জিনিসটা লাগবে। সো আমরা এই জিনিসটা একটু রিক্যাপ করে দিই। সেটা হচ্ছে খেয়াল করে দেখেন, এটা হচ্ছে একটা এন টাইপ ম্যাটেরিয়াল এবং এটা হচ্ছে একটা পি টাইপ ম্যাটেরিয়াল। এটা হচ্ছে এন টাইপ ম্যাটেরিয়াল এবং এটা হচ্ছে পি টাইপ ম্যাটেরিয়াল। এন টাইপ ম্যাটেরিয়ালে দেখেন, এন টাইপ ম্যাটেরিয়ালে এখানে দেখেন হচ্ছে আপনার মেজরিটি ক্যারিয়ার হচ্ছে আপনার ইলেকট্রনগুলো হচ্ছে আপনার মেজরিটি ক্যারিয়ার এবং মাইনরিটি ক্যারিয়ার হচ্ছে আপনার হোল। এই যে হোলগুলো হচ্ছে, যেখানে আমরা দেখছি হোলের সংখ্যা খুব কম কিন্তু ইলেকট্রনের সংখ্যা অনেক বেশি, ঠিক আছে। তো যেগুলো আসলে ইলেকট্রনের সংখ্যা বেশি সেগুলোকে আমরা বলছি হচ্ছে মেজরিটি ক্যারিয়ার, এবং যার সংখ্যা কম, যেমন এটা হচ্ছে হোল, এই হোলের সংখ্যা কম, এই জন্য আমরা বলছি হচ্ছে এটা হচ্ছে একটা মাইনরিটি ক্যারিয়ার। এই মেজরিটি পি টাইপের এন টাইপের জন্য মেজরিটি ক্যারিয়ার হচ্ছে আপনার নেগেটিভ এবং মাইনরিটি ক্যারিয়ার হচ্ছে আপনার হোল, ঠিক আছে, ইলেকট্রন এবং হচ্ছে হোল। আর
পি টাইপের জন্য মেজরিটি কেটের হচ্ছে আপনার হোল এবং মাইনরিটি কেটের হচ্ছে আপনার ইলেকট্রন। ঠিক আছে? আচ্ছা, এখানে একটু খেয়াল করে দেখেন, এখানে আবার এই হোল এবং ইলেকট্রন ছাড়াও আবার একটা প্লাস চিহ্ন দ্বারা কিছু জিনিস আমরা দেখতে পাচ্ছি, রাইট? প্লাস চিহ্ন দ্বারা কিছু জিনিস দেখতে পাচ্ছি বা কিছু একটা দেখতে পাচ্ছি। তো এইটা হচ্ছে আপনাদের আমরা বলছি হচ্ছে ডোনার আয়ন। ডোনার আয়ন বলতে একটা ইলেকট্রন যখন একটা আরেকটা পজিটিভ আয়নকে সে অ্যাকসেপ্ট করে, ঠিক আছে? অ্যাকসেপ্ট করার পর সে একটা পজিটিভ চার্জ হয়ে যায়। দ্যাট মিন্স সে যখন একটা হোল যখন একটা ইলেকট্রন একটা হোল যখন একটা ইলেকট্রন অ্যাকসেপ্ট করে, ঠিক আছে? একটা হোল যখন একটা ইলেকট্রন অ্যাকসেপ্ট করে তখন হচ্ছে সে আসলে একটা আমরা বলি যে ওই এটা সেটা হচ্ছে একটা পজিটিভ পজিটিভ আয়ন বলি, তখন এটা আয়োনাইজ হয়ে থাকে। ঠিক আছে? যখন সে একটা ইলেকট্রন অ্যাকসেপ্ট করে তখন সে আয়োনাইজ হয়ে যায়, যেটা আমরা আসলে প্লাস চিহ্ন দ্বারা এখানে বুঝাইছি। এবং যেহেতু সে অ্যাকসেপ্ট করছে তার মানে সরি এখন একটু ভুল হয়েছে, সেটা হচ্ছে যে এই হোলগুলা যখন দেখা যাচ্ছে একটা ইলেকট্রন যখন তার ব্যালেন্স থেকে বের হয়ে যায়, ঠিক আছে? একটা ভ্যালেন্স ইলেকট্রন ভ্যালেন্স ব্যান্ড থেকে যখন হচ্ছে একটা ইলেকট্রন বের হয়ে যায়, একটা দ্যাট মিন্স একটা ফ্রি হয়ে যায়, তখন দ্যাট মিন্স হচ্ছে সে একটা ইলেকট্রন দিয়ে দেয়। যেহেতু সে দিয়ে দেয় তখন সে কারণে আমরা তাকে বলি হচ্ছে ডোনার আয়ন। আর দিয়ে দেওয়ার পরে সে হচ্ছে একটা পজিটিভ চার্জ হয়ে যায়। ঠিক আছে? যে দিয়ে দেয় সে পজিটিভ থাকে, এমন যে অ্যাকসেপ্ট করে সে হচ্ছে নেগেটিভ চার্জ ধরে। এই যে আপনারা খেয়াল করে দেখেন এখানে অ্যাকসেপ্টর আয়ন পি টাইপে একটু খেয়াল করে দেখেন, পি টাইপ সে অ্যাকসেপ্ট করছে, তার অ্যাকসেপ্টর আয়ন এখানে সে চার্জ গ্রহণ করে এখানে নেগেটিভ হয়ে গেছে। ঠিক আছে? সো পি টাইপকে আমরা বলেছি অ্যাকসেপ্টর টাইপ এবং অ্যাকসেপ্টর অ্যাটম, এবং হচ্ছে এন টাইপকে বলেছে ডোনার অ্যাটম। ঠিক আছে? যে ছেড়ে দিবে সে হচ্ছে ডোনার এবং যে অ্যাকসেপ্ট করবে সে হচ্ছে অ্যাকসেপ্টর। এর মধ্যে হচ্ছে আপনার এন টাইপের মধ্যে মেজরিটি কেরিয়ার হচ্ছে আপনার ইলেকট্রন এবং মাইনরিটি কেরিয়ার হচ্ছে হোল, এবং পি টাইপের মধ্যে মাইনরিটি কেরিয়ার হচ্ছে ইলেকট্রন, মেজরিটি হচ্ছে হোল। আর জাস্ট ভাইস ভার্সা। আপনারা মনে রাখার সুবিধার্থে শুধু একটা মনে রাখবেন, তারপর চিন্তা করবেন ওটার উল্টাটা। ঠিক আছে? যেমন এন টাইপের ক্ষেত্রে যদি মনে রাখেন তাহলে মনে রাখবেন যে এন টাইপের হচ্ছে মেজরিটি কেরিয়ার হচ্ছে ইলেকট্রন এবং মাইনরিটি হচ্ছে হোল। পি টাইপের ক্ষেত্রে জাস্ট উল্টে যাবে। পি টাইপের ক্ষেত্রে তখন মেজরিটি কেরিয়ার হয়ে যাবে হোল এবং মাইনরিটি কেরিয়ার হয়ে যাবে আপনার ইলেকট্রন। ঠিক আছে? এই দুইটা জিনিস আমরা একটু মনে রাখলাম। এবার আসেন হচ্ছে আমাদের এই সেমিকন্ডাক্টর ডায়োডটা কিভাবে হয়। আচ্ছা, যে আমাদের যে একটু আগে যে বলছিলাম যে টেকনোলজিক্যাল রিভলিউশন, এই টেকনোলজিক্যাল রিভলিউশনের পিছনে যে জিনিসটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে সেটা হচ্ছে এই সেমিকন্ডাক্টর ডায়োড। তো আমরা জানি যে ডায়োড যদি আমরা ডায়োডটা কখন বলবো, যখন একটা এন টাইপ এবং একটা পি টাইপ ম্যাটেরিয়াল আমরা যদি দুটোকে একসাথে কম্বাইন করি, একটা এন টাইপ এবং একটা পি টাইপ ম্যাটেরিয়াল একসাথে যদি কম্বাইন করি, তখন এটা আসলে আমরা একটা ডায়োড বলতে পারি। এই ডায়োডটার মধ্যে আবার আচ্ছা এবার আসুন হচ্ছে এই ডায়োডের আবার তিনটা কারেকশন আছে বা তিনটা প্রপার্টিজ আছে। ঠিক আছে? তো এই তিনটা প্রপার্টিজ যখন একটা হচ্ছে আপনার নো বায়াস, একটা হচ্ছে রিভার্স বায়াস, আর একটা হচ্ছে আপনার ফরওয়ার্ড বায়াস। ঠিক আছে? একটা ডায়োড আমি যখন পি টাইপ এবং এন টাইপ যখন ম্যাটেরিয়াল যখন একসাথে অ্যাড করলাম, একটা এন টাইপ এবং একটা পি টাইপ ম্যাটেরিয়াল যখন অ্যাড করলাম, তখন এর মাঝখানে সামটাইমস যখন আমি এক্সটার্নাল ভোল্টেজ অ্যাপ্লাই করি তখন সে তিনটা কন্ডিশনে থাকে। একটা ডায়োড যখন আমি একটা ডায়োডে যখন এক্সটার্নাল একটা ভোল্টেজ অ্যাপ্লাই করি বা এক্সটার্নাল একটা পটেনশিয়াল ডিফারেন্স ভোল্টেজ ডিফারেন্স যদি অ্যাপ্লাই করি, পটেনশিয়াল ডিফারেন্স অ্যাপ্লাই করি, তখন হচ্ছে আমাদের একটা সে তিনটা স্টেটে থাকতে পারে। সে তিনটা স্টেটে থাকতে পারে। একটা হচ্ছে আপনার নো বায়াস স্টেট, একটা হচ্ছে ফরওয়ার্ড বায়াস, আর এটা হচ্ছে রিভার্স বায়াস। এই তিনটা জিনিস মাথায় রাখবেন আপনার, কারণ আমরা নেক্সটে পরবর্তী চ্যাপ্টারগুলোতে বারবার হয়তো বলবো যে এটা ফরওয়ার্ড বায়াসে আছে, এটা রিভার্স বায়াসে আছে। সো এই জিনিসটা একটু ভালো করে বুঝুন। ঠিক আছে? প্রথমে আসছে আমরা নো বায়াস কন্ডিশন। ঠিক আছে? যখন আমরা কোনো কন্ডিশনের ভোল্টেজ ডিফারেন্স অ্যাপ্লাই করছি না, বা যখন হচ্ছে আমাদের ভোল্টেজ ডিফারেন্সটা জিরো। ঠিক আছে? তো এটা আমরা ফিগার দিয়ে ব্যাখ্যা করি। এখানে ডিটেলস থিওরিটা আছে, আপনারা পড়ে নেবেন। আমি আপনাদের ব্যাখ্যা করছি হচ্ছে ফিগারটা দিয়ে। এই ফিগারটা খেয়াল করুন। আমার ফিগার হচ্ছে দুইটা ফিগার মধ্যে এটা হচ্ছে ইম্পর্টেন্ট। এখানে খেয়াল করুন। এখানে দেখেন একটা এন টাইপ ম্যাটেরিয়াল, একটা এন টাইপ ম্যাটেরিয়াল আর একটা পি টাইপ ম্যাটেরিয়াল একসাথে কম্বাইন করা হয়েছে। ঠিক আছে? একটা এন টাইপ ম্যাটেরিয়াল আর একটা পি টাইপ ম্যাটেরিয়াল একসাথে কম্বাইন করা হয়েছে। আচ্ছা, এখানে একটু খেয়াল করে দেখেন, এন টাইপ ম্যাটেরিয়ালে আমার মেজরিটি কেরিয়ার কে ছিল ইলেকট্রন, আর মাইনরিটি কেরিয়ার ছিল আপনার হোল। পি টাইপে হচ্ছে মেজরিটি কেরিয়ার হচ্ছে হোল এবং মাইনরিটি কেরিয়ার হচ্ছে ইলেকট্রন। যখন আমি পি টাইপ এবং এন টাইপ একসাথে যোগ করি, ঠিক আছে, পি টাইপ এবং এন টাইপ ম্যাটেরিয়াল যখন একসাথে যোগ করি, তারপরে দেখেন এই দুইটার পাশে আসলে এদিকে নিয়ে আসছে, এখানে সাম কাইন্ড অফ একটা ভোল্টেজ অ্যাপ্লাই করা হয়েছে, যেটাকে আমরা বলতেছি ভিডি। ঠিক আছে? ভিডি। এখানে ভোল্টেজটা হচ্ছে এই সার্কিটে ভোল্টেজটা হচ্ছে আপনার এখানে ভিডি, এবং হচ্ছে এর কারেন্টটা হচ্ছে আমরা বলতেছি আইডি। ঠিক আছে?
এবার খেয়াল করে দেখেন, এখন যখন ভিডি এর মান যখন 0 ভোল্ট অ্যাপ্লাই করলাম, দ্যাট মিন্স এখন পর্যন্ত আমার ভোল্টেজ 0। যদি আমি এখানে 0 ভোল্ট অ্যাপ্লাই করি, দ্যাট মিন্স হচ্ছে আমার নো বায়াস কন্ডিশন, কোনো বায়াসিং হবে না। কেন বায়াসিং হবে না? এর মধ্যে কোনো কারেন্ট ফ্লো হবে না। কেন হবে না আমরা বলছি, যখন আমরা এখানে ভিডি অ্যাপ্লাই করবো, ভিডি দ্যাট মিন্স ভিডি ইকুয়াল 0 ভোল্ট অ্যাপ্লাই করবো, তখন দেখেন একটা ডিপ্রেশন রিজন ক্রিয়েট হয়। এন টাইপ এবং পি টাইপ ম্যাটেরিয়াল এদের বর্ডারের মাঝখানে একটা ডিপ্রেশন রিজন ক্রিয়েট হয়। খেয়াল করে দেখেন, এখানে হচ্ছে আপনার ডোনার আয়নগুলো চলে গেছে, ঠিক আছে, এবং অ্যাকসেপ্টর আয়নগুলো চলে আসছে। যেহেতু ইলেকট্রন পজিটিভ এবং নেগেটিভ আয়নকে আকর্ষণ করে, পজিটিভ আয়ন নেগেটিভ আয়নকে আকর্ষণ করে, সো পজিটিভ আয়নগুলো এদিকে চলে আসছে এবং নেগেটিভ আয়নগুলো এখানে চলে আসছে। সো এবং এই কারণে হচ্ছে আপনার এই নো বায়াস কন্ডিশনে এখানে একটা ভালো একটা ব্যারিয়ার হয়ে যায়, ভালো ব্যারিয়ার ক্রিয়েট হয়, যার কারণে আসলে আপনার এই যে আমাদের যে ফ্রি ইলেকট্রনগুলো আছে, এই ইলেকট্রনগুলো আর মুভমেন্ট করতে পারে না। যেহেতু ইলেকট্রনগুলো মুভমেন্ট করতে পারছে না, সো আমাদের কোনো কারেন্ট ফ্লো হয় না। যার কারণে ভিডি যখন ভিডি ইকুয়াল 0 ভোল্ট, তখন আইডিও আমার হচ্ছে 0 মিলি অ্যাম্পিয়ার। ঠিক আছে, তখন আইডিও হচ্ছে আমার 0 মিলি অ্যাম্পিয়ার। আচ্ছা, তো আমাদের সামারিটা কি? সামারিটা একটু বলি। সামারিটা হচ্ছে, যখন আপনি পি টাইপ এবং এন টাইপ ডায়োডে, এনপি বা পিএন একটা ডায়োডে যখন আপনি 0 ভোল্ট অ্যাপ্লাই করবে, দ্যাট মিন্স হচ্ছে নো বায়াস কন্ডিশনে থাকে, তখন তার মধ্যে কোনো কারেন্ট ফ্লো করে না। কারণ হচ্ছে যখন নো বায়াস কন্ডিশনে থাকে, দ্যাট মিন্স যখন হচ্ছে একটা ডিপ্রেশন রিজন ক্রিয়েট হয়, একটা ডিপ্রেশন রিজন ক্রিয়েট হয়, যেমন এখানে হচ্ছে পজিটিভ এবং হচ্ছে নেগেটিভ, দেখছেন? আর এখন পজিটিভ বলতে হচ্ছে সেই আয়নগুলো ইলেকট্রন ছেড়ে দিছে, ঠিক আছে, এখানে যে আয়নগুলো আছে এটা ইলেকট্রন ছেড়ে দিছে। আর এদিকে নেগেটিভ যে চিহ্নগুলো দেখতে পাচ্ছেন, এরা হচ্ছে নেগেটিভ আয়ন, সে হচ্ছে এই যে ছেড়ে দেওয়া আয়নটা এরা হচ্ছে গ্রহণ করেছে। ঠিক আছে, এই পাশে হচ্ছে ডোনার, এই পাশে হচ্ছে আপনার অ্যাকসেপ্টর। তো এরা যেহেতু মুখোমুখি আছে, তখন হচ্ছে এই জায়গায় একটা ভালো একটা ব্যারিয়ার ক্রিয়েট হয়। সেই ব্যারিয়ার পার হয়ে আপনার ফ্রি ইলেকট্রনের মুভমেন্টটা সম্ভব হয় না। এই ফ্রি ইলেকট্রনের মুভমেন্ট সবসময় সম্ভব হয় না, যার কারণে হচ্ছে আপনার কারেন্ট হচ্ছে আপনার দেখেন 0 মিলি অ্যাম্পিয়ার। তার মানে বুঝলাম যখন নো বায়াস কন্ডিশনে আমার কোনো কারেন্ট ফ্লো করে না। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের নো বায়াস কন্ডিশনের জন্য একটা সামারি। আচ্ছা, এখানে একটু আরো কিছু কয়েকটা চিহ্ন দেওয়া আছে, আপনি খেয়াল করে দেখেন, আরো কিছু ডায়াগ্রাম দেওয়া আছে। এটা হচ্ছে আপনার ডায়োড সিম্বল, ঠিক আছে। এটা আমরা যখন সার্কিটে বুঝাই, যখন এটা দেখেন তখন আপনি বলবেন যে এটা হচ্ছে নো বায়াস কন্ডিশনে আছে। দেখুন আপনারা দেখেন একটা ভোল্টেজ ডিফারেন্স আছে, ঠিক আছে। এই ডায়োড যেটা আসলে পি এবং এন যুক্ত বলে যেটা হয়, সেটা হচ্ছে এই ডায়োডটা। এবং এর সাথে দেখেন এখানে একটা পজিটিভ সাইড এর পাশে এবং নেগেটিভ সাইড হচ্ছে এদিকে, ঠিক আছে। এখন কারেন্ট ফ্লোর ডিরেকশনে খেয়াল করেন, সেটা হচ্ছে পজিটিভ থেকে নেগেটিভ দিকে হচ্ছে ডিরেকশন। আচ্ছা, এই ব্যাপারটা কি বুঝতে পারছেন? কার কোন কোশ্চেন আছে এখানে? কারো কোনো কোশ্চেন আছে? No, ma'am. তাহলে এবার আসলে হচ্ছে রিভার্স বায়াস কন্ডিশন, ঠিক আছে। আমরা প্রথমে দেখলাম নো বায়াস কন্ডিশন, এবার দেখবো হচ্ছে রিভার্স বায়াস কন্ডিশন। রিভার্স বায়াস কন্ডিশন তখন হবে যখন হচ্ছে আমার ভিডি, মানে যেহেতু আমাদের ভোল্টেজ ডিফারেন্স যেটা ছিল, যে ভোল্টেজটা ছিল, সেই ভোল্টেজটা যখন নেগেটিভ ভোল্টেজ হবে, দ্যাট মিন্স হচ্ছে 0 থেকে কম হবে, ঠিক আছে। যখন আমি 0 ভোল্ট অ্যাপ্লাই করতেছি, মানে কোনো ভোল্ট অ্যাপ্লাই করতেছি না, তখন হচ্ছে আমার নো বায়াস কন্ডিশনে। যখন আমি একটা নেগেটিভ ভোল্টেজ অ্যাপ্লাই করবো, দ্যাট মিন্স হচ্ছে আমি এমন এত ক্ষুদ্র পরিমাণ বা এত অল্প পরিমাণ ব্যবহার করবো যেটা আসলে 0 থেকে ছোট, সেক্ষেত্রে আমার হবে যে রিভার্স বায়াস কন্ডিশন। তো রিভার্স বায়াস কন্ডিশনের ক্ষেত্রে পিএন ডায়োডটি কি এমন হয় আমরা একটু দেখি। আচ্ছা, রিভার্স বায়াসের ক্ষেত্রে দেখেন, রিভার্স বায়াসের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে আমাদের এর আগে যে ডিপ্লেশন রিজনটা ছিল, পি এবং এন টাইপের ডায়োডের মাঝখানে যে ডিপ্লেশন রিজনটা ছিল, আমি যখন এখানে একটা রিভার্স ভোল্টেজ অ্যাপ্লাই করি, তখন আপনার হচ্ছে খেয়াল করে দেখেন, তখন হচ্ছে আপনার এই ডিপ্লেশন রিজনটা বেড়ে যায়। দেখছেন, এই ডিপ্লেশন রিজনটা অনেক বেড়ে যায়। খেয়াল করে দেখেন, এই ডিপ্লেশন রিজনটা বেড়ে যায়। আপনারা যদি আগের ফিগারটার সাথে কম্পেয়ার করেন, আগের ফিগারটা দেখেন এখানে একটা ডিপ্লেশন রিজন আছে, কিন্তু সেটা কিন্তু খুব একটা বড় না, যদিও কারেন্ট ফ্লো করতে পারে না, বাট সেটা কিন্তু একটু বড় না। কিন্তু পরবর্তী যে দেখেন, এখানে হচ্ছে আমার রিভার্স বায়াসের ক্ষেত্রে দেখেন এটা আরো বড় হয়ে যায়, যে ব্যারিয়ারটা ছিল সেটা আরো বড় হয়ে যায়। যখন আমি এখানে একটা নেগেটিভ খেয়াল করে দেখেন, এই পি প্রান্তে যখন আমি একটা নেগেটিভ দিচ্ছি, হ্যাঁ, আমি এদিকে পজিটিভ দিচ্ছি, দ্যাট মিন্স হচ্ছে আমি এখানে আগে এই পাশে ছিল পজিটিভ, এদিকে ছিল নেগেটিভ, এখন আমি এই পাশে নেগেটিভ দিলাম, এই পাশে হচ্ছে পজিটিভ দিলাম, দ্যাট মিন্স হচ্ছে আমি এখানে যে ভোল্টেজটা আছে, এই ভোল্টেজটা আমার 0 থেকেও কম, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে আসলে আপনি দেখবেন যে এই ডিপ্রেশন রিজিয়নটা আসলে বেড়ে যায়।
আচ্ছা, এবার একটু খেয়াল করে দেখেন ডিপ্রেশন রিজন যখন বেড়ে যায় এই রিভার্স বায়াসের ক্ষেত্রে আমি কারেন্টটাকে আমরা বলছি হচ্ছে আইএস। রিভার্স বায়াসের ক্ষেত্রে কারেন্ট আমরা বলছি হচ্ছে আইএস। এখানে একটু খেয়াল করে দেখেন আমার এর আগে ডায়োডের যখন নো বায়াসের ক্ষেত্রে আমাদের কারেন্টের ডিরেকশনটা ছিল এই পাশ থেকে ওই দিকে, ঠিক আছে, পজিটিভ থেকে নেগেটিভ দিকে, তখন আমার পজিটিভ চিহ্নটা এদিকে ছিল এবং নেগেটিভ চিহ্নটা এই সাইডে ছিল। কিন্তু আমার রিভার্স বায়াসের ক্ষেত্রে খেয়াল করে দেখেন পজিটিভ এই পাশে চলে আসছে, আমার নেগেটিভ এদিকে চলে আসছে, কারেন্ট ফ্লো হচ্ছে এই আইএস। আইএস মানে হচ্ছে খুব ক্ষুদ্র পরিমাণে একটা কারেন্ট ফ্লো হয়, ঠিক আছে। এটা আসলে অনেক খুব কম কম একটা কারেন্ট ফ্লো হয়, যেটাকে আসলে আসলে গণার মধ্যে আসলে নেওয়া যায় না, ঠিক আছে। তারপরে কিছু ক্যারেক্টারিস্টিক আছে, কিছু এক্সেপশনাল ক্যারেক্টারিস্টিক আছে, সেগুলো আমরা একটু পরে দেখবো। এখন একটু খেয়াল করে দেখেন, সেটা হচ্ছে যে এই রিভার্স বায়াস কন্ডিশনে আপনারা যে আইএস কারেন্টটা ফ্লো করবে এবং এই ফ্লোটা আসলে করে খুবই কম, খুব কম বলতে আসলে অনেক কম, ঠিক আছে। এই হচ্ছে আমাদের হচ্ছে রিভার্স বায়াস, ঠিক আছে। তো ব্যাপারটা কি হলো, আমরা একটু একটু কম্পেয়ার করে যে নো বায়াসের সাথে আমাদের পি প্রান্তের সাথে পি ডায়োডের সাথে পজিটিভ ছিল এবং এন ডায়োডের সাথে নেগেটিভ ছিল। রিভার্স বায়াসের ক্ষেত্রে পি এর সাথে আমি যোগ করেছি হচ্ছে নেগেটিভ আয়ন, নেগেটিভ সোর্স, এবং হচ্ছে এন এর সাথে যোগ পজিটিভ সাইড, ঠিক আছে। যে ভোল্টেজ ডিফারেন্সটা আছে তার পজিটিভ উল্টা, তো উল্টা হয়ে যাওয়ার কারণে যেটা হচ্ছে এখানে একটা কারেন্টের একটা সাম কাইন্ড অফ কারেন্ট ফ্লো করবে এবং সেটা খুব কম। আপনারা একটু খেয়াল করে দেখেন যে আই মেজরিটি, দ্যাট মিন আইএস মেজরিটি কারেন্ট মাইনরিটি কারেন্টের ফ্লো, এটা খুব মাইনরিটি কারেন্টের ফ্লো করবে, কিন্তু এটা খুবই কম। আচ্ছা, এই যে কারেন্টটা আমাদের রিভার্স বায়াসের ক্ষেত্রে করি, এটাকে আমরা আইএস বলছিলাম, এটা হচ্ছে আমরা যেটা বলি সেটা হচ্ছে স্যাচুরেশন কারেন্ট বলি, রিভার্স স্যাচুরেশন কারেন্ট, ঠিক আছে। এই যে এই আয়নটা, এটাকে আমরা একটু স্যাচুরেশন কারেন্ট বলি, যেটাকে আমরা বলি রিভার্স স্যাচুরেশন কারেন্ট। এরপর আসেন হচ্ছে ফরওয়ার্ড বায়াস কন্ডিশন। ফরওয়ার্ড বায়াসের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে আমি যখন একটা সাম কাইন্ড অফ পজিটিভ ভোল্ট অ্যাপ্লাই করি, ঠিক আছে, এখানে যখন আমরা ভোল্টেজ সোর্সে সাম কাইন্ড অফ একটা পজিটিভ একটা সোর্স আমরা অ্যাপ্লাই করছি, তখন আমরা ওই কন্ডিশনটাকে বলছি হচ্ছে ফরওয়ার্ড বায়াস কন্ডিশন। এখানে খেয়াল করে দেখেন, এখানে পি এর সাথে আমি পজিটিভ সাইডটা অ্যাড করেছি এবং এন এর সাথে আমি নেগেটিভ সাইডটা অ্যাড করেছি, এবং তখন আমার হচ্ছে ডিপ্রেশন রিজন যেটা থাকে এই রিজনটা কমে যায়, ঠিক আছে। এই ডিপ্রেশন রিজনটা কমে যাওয়ার কারণে আমার ইলেকট্রনের ফ্রি ইলেকট্রনগুলো মুভমেন্ট করতে পারে, যেহেতু ফ্রি ইলেকট্রনগুলো মুভমেন্ট করতে পারে, সো আমি এখানে একটা আমার এই সার্কিটে আমার একটা কারেন্টের ফ্লো থাকে, তখন আমি হচ্ছে আইডি একটা কারেন্টের ফ্লো পাই, যে কারেন্টটাকে আমরা আইডি বলছি, ঠিক আছে। আইডি ইকুয়াল হচ্ছে আপনি খেয়াল করে দেখেন আই মেজরিটি মাইনাস আইএস। আইএস ছিল আমার রিভার্স স্যাচুরেশন কারেন্ট এবং আই মেজরিটি মানে হচ্ছে মেজরিটি কারেন্টের ফ্লো। তাহলে খেয়াল করে দেখেন মেজরিটি ফ্লোটা হচ্ছে আপনার এই সাইড থেকে, ঠিক আছে, এই পজিটিভ থেকে নেগেটিভের দিকে, এবং রিভার্স স্যাচুরেশন কারেন্ট যেটা আইএস ছিল তার ফ্লো হচ্ছে উল্টো দিকে ডিরেকশন। এটার ক্ষেত্রে দেখেন হচ্ছে আপনার বিডিটা হচ্ছে পজিটিভ থেকে নেগেটিভের দিকে, এখানে এই দেখেন এই চিহ্নটা পাল্টে গেছে, এখানে আগে পি এর সাথে আমার রিভার্স বায়াসের ক্ষেত্রে নেগেটিভ সাইড ছিল, তখন আমার এখন পি এর সাথে আমার হচ্ছে পজিটিভ সাইড হয়েছে এবং এন এর সাথে হচ্ছে আমার নেগেটিভ সাইড হয়েছে, ঠিক আছে। সো এই ফরওয়ার্ড বায়াস কন্ডিশনটাকে আমরা আসলে অন কন্ডিশন বলতে পারি। ফরওয়ার্ড বায়াস কন্ডিশনটাকে আমরা অন কন্ডিশন বলতে পারি, দ্যাট মিন্স হচ্ছে আমার ডায়োড অন আছে এবং এই এটা আসলে রিফ্লেক্টেড কারেন্ট আপনার ফ্লো করছে, এটা কারেন্ট ফ্লো করছে। তা আমরা বেসিক্যালি একটা ডায়োডকে একটা মেকানিক্যাল সুইচের সাথে কম্পেয়ার করতে পারি, ঠিক আছে, যেখানে ফরওয়ার্ড বায়াস কন্ডিশন হচ্ছে আপনার অন কন্ডিশন, ঠিক আছে, যে অন কন্ডিশনে হচ্ছে দ্যাট মিন্স আমার কারেন্টের ফ্লো হচ্ছে, ঠিক আছে। এবং আপনারা যেটা নো বায়াস বলি সেখানে হচ্ছে আমার কোনো কারেন্টের ফ্লো হয় না, ঠিক আছে, যেক্ষেত্রে আমার কারেন্টের ফ্লো হয় না সেটাকে আমরা অফ বলতে পারি। আচ্ছা, এবার একটা আসেন, এবার একটা আমরা ইকুয়েশন দেখবো যেটাকে আমরা শর্টলি ইকুয়েশন বলি, শর্টলি ইকুয়েশন বলি, যে আসলে সেমিকন্ডাক্টর ডায়োডের ক্যারেক্টারিস্টিক, একটা সেমিকন্ডাক্টর ডায়োডের ক্যারেক্টারিস্টিক্স যদি আমরা দেখতে চাই, তখন তাদেরকে ক্যারেক্টারিস্টিক্স দেখানোর জন্য আমরা হচ্ছে আইভি একটা গ্রাফ বা আইভি একটা চার্ট ফলো করি। আইভি মানে হচ্ছে আমার কারেন্ট ভোল্টেজ, হ্যাঁ, কারেন্ট ভোল্টেজের একটা অনুযায়ী একটা ডায়াগ্রাম ব্যবহার করি, সেই ডায়াগ্রামটা থেকে আমরা আসলে একটা সেমিকন্ডাক্টর ডায়োডের ক্যারেক্টারিস্টিক্স বলতে পারি, বের করতে পারি, বা কি কি ক্যারেক্টার আছে সেগুলো ডিসকাস করতে পারি। তো তার জন্য আমাদের একটা ইকুয়েশন আছে, এই সেই ইকুয়েশনটাকে আমরা বলতে হচ্ছে শর্টলি ইকুয়েশন, ঠিক আছে, শর্টলি ইকুয়েশন, যেটা হচ্ছে 1.1
1.2 দ্বারা এই শকলি ইকুয়েশন বলা হচ্ছে। একটু খেয়াল করে দেখেন এখানে হচ্ছে আমাদের ফরওয়ার্ড বায়াসের ক্ষেত্রে কারেন্ট হচ্ছে আমাদের আইডি, ঠিক আছে? তো ফরওয়ার্ড এবং রিভার্স বায়াসের ক্ষেত্রে আমরা এই শকলি ইকুয়েশনটা অ্যাপ্লাই করব ধরুন। দেখেন আইডি ইকুয়াল হচ্ছে IS ইনটু e টু দি পাওয়ার VD বাই n VT মাইনাস 1, যেখানে IS হচ্ছে আমার রিভার্স স্যাচুরেশন কারেন্ট, যেটা হচ্ছে আমার ফরওয়ার্ড বায়াসের ক্ষেত্রে যে কারেন্টটা, সরি রিভার্স বায়াসের ক্ষেত্রে যে কারেন্টটা সেটা হচ্ছে আমার রিভার্স স্যাচুরেশন কারেন্ট, ঠিক আছে? এখানে আইডি হচ্ছে আপনার ফরওয়ার্ড বায়াসের কাছে, এখানে আইডি বলতে হচ্ছে আপনার ফরওয়ার্ড বায়াসের বুঝুন, ফরওয়ার্ড বায়াসিং এর যে কারেন্টটা সেই কারেন্টটা বুঝাইছে। এবং হচ্ছে আপনার ভিডিও হচ্ছে আপনার আমাদের যে অ্যাপ্লাইড ফর ভোল্টেজটা আছে সেই ভোল্টেজটা, এন হচ্ছে আপনার আইডিয়াল রেগুলেটর ফ্যাক্টর, ঠিক আছে, যেটা আসলে মানটা ভ্যারি করে, এবং ভিটি হচ্ছে আপনাদের ইয়ের ভোল্টেজটা, ঠিক আছে, ভোল্টেজ যেটাকে আমরা থার্মাল ভোল্টেজ বলি। ভিটি মান হচ্ছে, এখানে ভিটি হচ্ছে আমাদের থার্মাল ভোল্টেজ, এবং এই ভিটি হচ্ছে আমাদের যে এক্সটার্নাল যে ভোল্টেজটা আমরা অ্যাপ্লাই করলাম সেই ভোল্টেজ হচ্ছে ভিটি, এবং ভিটি হচ্ছে আমার থার্মাল ভোল্টেজ। তো থার্মাল ভোল্টেজটা বের করার জন্য আমাদের একটা ইকুয়েশন আছে, আপনারা ফিজিক্সে তো পড়ছেন, সেই ইকুয়েশনটা হচ্ছে ভিটি ইকুয়াল টু কে টিকে বাই কিউ, ঠিক আছে, যেখানে কে হচ্ছে আপনার বোলসম্যান কনস্ট্যান্ট বা বোলসম্যানের ধ্রুবক, ঠিক আছে, এখানে কে হচ্ছে আপনার বোলসম্যানের ধ্রুবক, এবং টি হচ্ছে আপনার অ্যাবসলিউট টেম্পারেচার, এবং ওই টেম্পারেচারটা হচ্ছে আপনার কেলভিনে আছে। কেলভিন আছে মানে হচ্ছে আপনার যদি সেলসিয়াসে থাকে তো সেই সেলসিয়াসের সাথে আপনি যদি রুমের টেম্পারেচার যদি সেলসিয়াসে থাকে তখন আমরা কেলভিনে নিয়ে গেলে এর সাথে 273 যোগ করি, ঠিক আছে? তো 273 প্লাস ওই সেলসিয়াসে যেটা পাবো তখন আমরা কেলভিনে কাউন্ট করতে পারবো। এবং সেখানে কিউ হচ্ছে আমার একটা ইলেকট্রনের চার্জ, ঠিক আছে? আমরা জানি যে একটা ইলেকট্রনের চার্জ কিউ ইকুয়াল টু 1.6 ইনটু 10⁻19 কুলম্ব, হ্যাঁ 10⁻19 কুলম্ব, যেটা হচ্ছে আমাদের এটা মোটামুটি এই মানটা হচ্ছে ফিক্সড। তারপর হচ্ছে বোলজম্যানের কনস্ট্যান্ট, এর মানও হচ্ছে ফিক্সড, যেমন বোলজম্যানের কনস্ট্যান্টের মান হচ্ছে 1.38 ইনটু 10⁻23 জুল পার কেলভিন, ঠিক আছে? এগুলো সব আপনারা ফিজিক্স দেখে আসছেন, ওই ফিজিক্স থেকে দেখছি। এখানে এই যে ভিটি, এই ভিটির মানটা আসছে হচ্ছে এখান থেকে, ঠিক আছে? ভিটির মানটা এখান থেকে বের করবেন, ভিটির মান এখান থেকে বের করবেন, ভিটির মান দেওয়া আছে, আইডিয়াল ফ্যাক্টর হচ্ছে ওটাও ডিপেন্ড করবে, নরমালি হচ্ছে আমাদের এন এর মান 1 হয়, ঠিক আছে, এন এর মান 1 ধরে আমরা করি। তো তারপর হচ্ছে ওই ভিডিওর মান তো আমাদের দেয়াই থাকবে, আমার আইএস দিয়ে আপনারা ফরওয়ার্ড বায়াসে কারেন্টটা বের করতে হবে, ফরওয়ার্ড বায়াসে কারেন্টটা বের করতে হবে। এই পর্যন্ত কারো কোনো সমস্যা আছে? বুঝতে পারছেন? এখানে জাস্ট হচ্ছে আমরা আমাদের যে এক্সটার্নাল একটা ভোল্টেজ অ্যাপ্লাই করলাম, সেই এক্সটার্নাল ভোল্টেজ অ্যাপ্লাই করার পরে আমরা যদি এই সেমিকন্ডাক্টরের যে কারেন্টটা আছে, কারেন্ট আছে, সেই কারেন্টটা আমরা বের করতে চাই শকলি ইকুয়েশন দিয়ে। ম্যাম ম্যাম রিভার্স বায়াসে তো আমাদের ডিপ্লেশন লেয়ারটা বেড়ে যায়, তাহলে কারেন্টটা কিভাবে ফ্লো হয়? কারেন্ট ফ্লো হয় কারণ এই কারেন্ট ফ্লো আমাদের খুব কম একটা কারেন্ট ফ্লো হয়, খুবই কম। এটাকে আসলে ওই ফ্লোটা আপনার, আমরা কারেন্ট ফ্লো যখন বলি আসলে মেজরিটি ক্যারিয়ারের ফ্লোটা বলি, তো রিভার্স বায়াসের ক্ষেত্রে মাইনরিটি ক্যারিয়ারের একটা ফ্লো হয় এবং সেটা খুবই কম, ঠিক আছে? আমরা নেক্সট, হ্যাঁ বলেন। ম্যাম নো বায়াসের ক্ষেত্রে তো আমরা যে ডিপ্লেশন লেয়ারটা ছিল সেটা থেকেও রিভার্স বায়াসের ডিপ্লেশন লেয়ারটা আরো বেশি। হ্যাঁ, একটু খেয়াল করে দেখেন, এখানে ব্যাপার আছে। এই নো বায়াসের ক্ষেত্রে দেখেন, ক্লিয়ারটা করি, এই নো বায়াসের ক্ষেত্রে দেখেন এখানে হচ্ছে আপনার এই পি এর সাথে কি আছে, পজিটিভ দিকটা আছে। দেখেন এখানে হচ্ছে পি প্রান্ত যেটা, ঠিক আছে, এখানে হচ্ছে আপনার পজিটিভ এবং এখানে হচ্ছে নেগেটিভ, ঠিক আছে? এখানে একটা ডিপ্রেশন রিজন আছে, যেহেতু এই ডিপ্রেশন রিজনের কাছে হচ্ছে আমাদের, আমরা জানি পজিটিভ থেকে নেগেটিভ কারেন্টের ফ্লো করতে হয় পজিটিভ থেকে নেগেটিভ দিকে, রাইট? এখান থেকে এই রিয়ন এখন একটু খেয়াল করে দেখেন, এই পজিটিভ সাইডটা আছে আমার হচ্ছে পি এর দিকে, এবং নেগেটিভ সাইডটা আছে, এই যে ভোল্টেজের নেগেটিভ সাইড হচ্ছে আমার এন এর দিকে, ঠিক আছে? এবং হচ্ছে যেহেতু আমাদের একটা ডিপ্রেশন, এই নো বায়াসে যেহেতু কোনো ভোল্টেজ অ্যাপ্লাই করি না, তখন হচ্ছে এই ডিপ্রেশন রিজনটা ক্রিয়েট হয়। এই ডিপ্রেশন হচ্ছে এখানে হচ্ছে আপনার আয়নগুলো ছেড়ে দেয়, হ্যাঁ, ডোনার আয়ন, এগুলোকে আমরা বলবো হচ্ছে অ্যাকসেপ্টর আয়ন। তো যেহেতু এগুলো পজিটিভ আয়ন এবং নেগেটিভ আয়নগুলো অ্যাটাক করে, সো এদের একটা ডিপ্রেশন রিজন ক্রিয়েট করে, আমার এর মধ্যে কোনো কারেন্ট ফ্লো হয় না, ঠিক আছে? এটা একটু মাথায় রাখেন। এবার আসুন হচ্ছে আপনার রিভার্স বায়াসের ক্ষেত্রে। রিভার্স বায়াসের ক্ষেত্রে একটু খেয়াল করে দেখেন, এখানে আমার ডিপ্রেশন রিজনটা কিন্তু অনেক বড় হচ্ছে, ঠিক আছে? ডিপ্রেশন রিজনটা অনেক বড় হচ্ছে, এখানে খেয়াল করে দেখেন, এখানে হচ্ছে আমার আয়নগুলো পজিটিভ আয়ন এবং নেগেটিভ আয়ন, যখন আমি একটা রিভার্স কারেন্ট অ্যাপ্লাই করব,
ঠিক আছে, রিভার্স কারেন্ট অ্যাপ্লাই করবো, যে দ্যাট মিন্স হচ্ছে যে কারেন্টটা আমার রিভার্স ভোল্টেজ অ্যাপ্লাই করবো, যে ভোল্টেজটা আমার হচ্ছে 0 থেকেও কম। ঠিক আছে, 0 থেকে যখন কম হবে তখন হচ্ছে যে আমার যে মেজরিটি কারেন্টের ফ্লো, যে পজিটিভ থেকে নেগেটিভের দিকে যে মেজরিটি কারেন্টের ফ্লো, ঠিক আছে, এই নেগেটিভ কারেন্টের ফ্লোটা হচ্ছে আপনার 0 থাকবে, মানে হচ্ছে এই পি থেকে এন এর দিকে আমার যে ফ্লোটা আছে এই সাইডে দেখেন, একটু খেয়াল করবেন, পি থেকে এন এর দিকে যে ফ্লোটা হবে এই ফ্লোটা 0, হ্যাঁ, যেটা এই দেখেন আই মেজরিটি আপনার ইকুইভ্যালেন্ট হচ্ছে 0 অ্যাম্পিয়ার। ঠিক আছে, 0 অ্যাম্পিয়ার। কিন্তু ব্যাপারটা হচ্ছে আপনি একটু খেয়াল করে দেখেন, এর আগে আমার পি সাইডে ছিল পজিটিভ, এন সাইডে ছিল হচ্ছে আপনার নেগেটিভ সাইড, রাইট? এবার দেখেন আমার কিন্তু ইয়াটা চেঞ্জ হয়ে গেছে, পি এর সাথে হচ্ছে নেগেটিভ এবং এন এর সাথে হচ্ছে পজিটিভ। এর মাঝখানে কোনো ফ্লো হচ্ছে না, আপনি একটু খেয়াল করে দেখেন, পি থেকে এন এর মাঝখানে কোনো ফ্লো হচ্ছে না। কিন্তু আমরা জানি কারেন্ট এই পজিটিভ থেকে নেগেটিভ দিকে যায়, যে ফ্লোটা আছে পজিটিভ থেকে নেগেটিভ দিকে কারেন্টটা ফ্লো করে। ঠিক আছে, যেহেতু পজিটিভ থেকে নেগেটিভ দিকে কারেন্টটা ফ্লো করে, তো এখানে খেয়াল করে দেখেন এই সাইডে যে কিছু কারেন্ট আছে, যেখানে আমরা কিছু মাইনরিটি আছে, যেমন এন এর জন্য মাইনরিটি হচ্ছে আমার হোলগুলো। ঠিক আছে, তো ওই সেই হোলগুলো আবার এটা খুব কম অ্যামাউন্টে থাকে, এবং তারা কি করে এই পজিটিভ থেকে নেগেটিভ দিকে একটা ফ্লো হয়। ঠিক আছে, একটা পজিটিভ দিকে একটা নেগেটিভ একটা ফ্লো হয়। এই যখন ফ্লোটা হয় তখন হচ্ছে এইটাকে আমরা বলি আইএস কারেন্ট বা মাইনরিটি কারেন্ট ফ্লো, এবং সেটা হচ্ছে খুব কম, খুবই কম। আমরা কিছু একটু পরে একটা গ্রাফ দেখবো, তখন দেখবো যে এটা খুবই কম পরিমাণ ফ্লো হয়। কিন্তু আপনি বলতে পারেন যে এই নো বায়াসের ক্ষেত্রে তাহলে কেন যায় না? নো বায়াসের ক্ষেত্রে যায় না কারণ হচ্ছে এই সাইডে আপনার থাকে হচ্ছে নেগেটিভ, এই সাইডে থাকে হচ্ছে আপনার পজিটিভ। ঠিক আছে, এখানে আপনি দেখেন আমার ভোল্টেজের ওরিয়েন্টেশনটা আমরা চেঞ্জ করে দিচ্ছি, ভোল্টেজ সোর্সের ওরিয়েন্টেশনটা চেঞ্জ করে দিচ্ছি। এই চেঞ্জ হওয়ার কারণে হচ্ছে একটা সাম কাইন্ড অফ একটা মাইনরিটি একটা ফেজার ফ্লো হয়। যেহেতু মেজরিটি আমার কারেন্ট ফ্লো হয় না, সো সেই কারণে আমরা এটা বলি যে আই মেজরিটি হচ্ছে আপনার 0, দ্যাট মিন্স হচ্ছে রিভার্স বায়াসে কোনো কারেন্ট ফ্লো হয় না, কিন্তু রিভার্স স্যাচুরেশন নামে একটা ছোট্ট একটা মাইনরিটি কারেন্ট ফ্লো হয়, যেটাকে আমরা আইএস বলছি। এবার বুঝতে পারছেন? জি ম্যাম। এটা চেঞ্জ হয়েছে শুধুমাত্র জাস্ট হচ্ছে আপনার এই যে ভোল্টেজের ওরিয়েন্টেশনটা। আর ফরওয়ার্ড বায়াসের ক্ষেত্রে খেয়াল করে দেখেন, আমার নো বায়াস এবং ফরওয়ার্ড বায়াসের ক্ষেত্রে আমার ভোল্টেজের ওরিয়েন্টেশনটা সেম। নো বায়াস এবং ফরওয়ার্ড বায়াসের ক্ষেত্রে ভোল্টেজের ওরিয়েন্টেশন সেম, যেহেতু এখানে আমি এখানে পজিটিভ ভোল্টেজ 0 থেকে বড় পজিটিভ একটা ভোল্টেজ অ্যাপ্লাই করি, তখন হচ্ছে আপনার মেজরিটি কারেন্টের ক্যারিয়ার ফ্লো হবে পজিটিভ থেকে নেগেটিভের দিকে, একটা মেজরিটি ক্যারিয়ার একটা ফ্লো হবে, যেটাকে আমরা আইডি বলছি। ঠিক আছে, এবং হচ্ছে আপনি দেখেন এটার জন্য মাইনরিটি ক্যারিয়ারের ফ্লোটা হচ্ছে এইদিকে, মেজরিটি ক্যারিয়ার ফ্লো হচ্ছে এদিকে, এবং আইএস বা যেটাকে আমরা রিভার্স স্যাচুরেশন কারেন্ট বলছি তার ফ্লোটা হচ্ছে আইডি উল্টা দিকে। ঠিক আছে, তো এখান থেকে হচ্ছে আমরা আসলে এই আইডি ইকুয়েশন থেকে আইডি এবং বিডি এই করসপন্ডিং ইকুয়েশনটা থেকে আমরা যদি একটা গ্রাফে বসাই, গ্রাফে বসাইলে আমরা একটা দেখেন একটা ফ্লো পাই, ফ্লো দেখতে পাই। তো এটা দেখার আগে আমরা একটা ছোট একটা অঙ্ক আছে, এক্সাম্পল আছে, এক্সাম্পল 1.1 খেয়াল করে দেখেন। একটু আগে যে আমরা এই বিটির ক্যালকুলেশনটা দেখছিলাম, ইকুয়েশনটা, এই বিটি ইকুয়েশনটার উপরে আমরা ডিপেন্ড করে একটা সূত্র আছে, যে আমরা একটা প্রবলেম দেওয়া আছে যে একটা টেম্পারেচার, এট টেম্পারেচার অফ 27 ডিগ্রি সেলসিয়াস, ঠিক আছে, যেটা এক্সাক্ট 27 ডিগ্রি সেলসিয়াসকে আমরা হচ্ছে রুম টেম্পারেচার বলি, হ্যাঁ, এট টেম্পারেচার 27 ডিগ্রি সেলসিয়াস ডিটারমাইন দ্য থার্মাল ভোল্টেজ বিটি। বিটির জন্য আমাদের একটা সূত্র ছিল, আমরা জানি কে টি কে বাই কিউ। দেখেন আমার কে এবং কিউ দুটার মানে ফিক্সড, ভেরিয়েবল হচ্ছে আমার টি কে। টি এর মান হচ্ছে আমার যদি আমি কেলভিনে নিই তাহলে 273 প্লাস ডিগ্রি সেলসিয়াস। ঠিক আছে, তো আমার একটা ডিগ্রি সেলসিয়াস ছিল 27, তাহলে 273 প্লাস 27 ইকুয়ালস 300 কে। তো তাহলে আমরা যদি এই 300 কে, দ্যাট মিন্স এই কে এর মানটা যদি এই বিটি তে বসাই, তাহলে আছে কে ইনটু টি বাই কিউ। তাহলে দেখেন কে হচ্ছে আমরা জানি বোলটজম্যান কনস্ট্যান্ট, যার মান হচ্ছে 1.38 ইনটু 10^23 জুল পার কেলভিন, এবং এর সাথে যদি গুণ হবে হচ্ছে আপনার টি এর মানটা, যেটা আছে 30 কে, আর পুরোটা আপনার ভাগ হবে হচ্ছে এই কুলম্ব দ্বারা। ঠিক আছে, কিউ যেটা চার্জ আছে সেটা হচ্ছে 1.66 ইনটু 10^19 কুলম্ব। তো এটা করলে আসলে এই ক্যালকুলেশনটা করলে আমরা এই 26 মিলিভোল্টের একটা বা একটা ভোল্টেজ পাবো, সেটা হচ্ছে বি এর মান বা হচ্ছে থার্মাল ভোল্টেজ আমরা বলছি। ঠিক আছে, এবার আসেন যে আমরা একটু আগে যে ফরওয়ার্ড বায়াস, রিভার্স বায়াস দেখেছিলাম, ঠিক আছে, এবং নো বায়াস, এই তিনটাকে আমরা আসলে একটা গ্রাফে যদি ড্র করি, তাহলে হচ্ছে এই ফিগারটা আসলে এমন হয়। আচ্ছা, এখানে আমরা একটু পেন নিই, পেন নিলে মনে হয় কাজ করতে সুবিধা হবে। পেন নিব না, হাইলাইটার নিব, হাইলাইটার নিই। আচ্ছা, হাইলাইটার নিয়ে দেখেন। আচ্ছা, এখানে দেখেন এই যে এই জায়গাটা একবারে 0 ভোল্ট, আমরা জানি হচ্ছে, আপনি খেয়াল করে দেখেন আমাদের এটা হচ্ছে আমার ভোল্টেজ,
ঠিক আছে। এক্স অ্যাক্সিস বরাবর আমরা ভোল্টেজ নিলাম এবং ওয়াই অ্যাক্সিস বরাবর আমরা হচ্ছে কারেন্ট নিলাম। ঠিক আছে, ওয়াই অ্যাক্সিস বরাবর কারেন্ট হচ্ছে আইডি এবং এক্স অ্যাক্সিস বরাবর হচ্ছে ভোল্টেজ ভিডি। এই ভোল্টেজ এবং কারেন্টের ভোল্টেজের এগেইনস্টে যে কারেন্ট আমরা পাবো, ভোল্টেজের এগেইনস্টে যে কারেন্ট পাবো সেই কারেন্ট আমরা এখানে এই করসপন্ডিং জায়গায় বসাচ্ছি। এখানে একটু খেয়াল করে দেখেন, এখানে কিছু জিনিস আছে। ফর এক্সাম্পল আপনি যদি এই ভিডি এর ইয়ার জিনিসটা খেয়াল করে দেখেন, এখানে দেখেন 0 ভোল্ট শুরু হয়েছে কত দ্বারা, 0 দ্বারা। পজিটিভ দিকে 0.3, তারপরে দেখছেন প্রতি ঘর আমি 0.1 করেছি, এটা 0.1, 0.2, 0.3, ঠিক আছে। এটা হচ্ছে 0.4, এটা হচ্ছে 0.5, তারপর হচ্ছে 0.7, ঠিক আছে। এরপরে দেখেন এই কালারটা দিই, এই কালারটা দেখো আমি সবুজ দিই। আচ্ছা, এখানে দেখছেন হচ্ছে আপনি 0 করে হচ্ছে প্রতি ঘর হচ্ছে আমার 0.1 করে বসছে, রাইট। প্রতি ঘর হচ্ছে আপনার প্রতি একক ঘরে আমি 1 করে বেরিয়েছি। কিন্তু আপনি যখন লেফট সাইডে রাখবেন তখন দেখেন এখানে 0 পর হচ্ছে -10, এটা খেয়াল করে দেখেন 0 পর হচ্ছে -10, তারপর হচ্ছে -20, -30, ঠিক আছে, মামু -40। তার মানে দেখেন এদিকে ঘরটা হচ্ছে আপনার প্রতি ঘরে 0.1, আমার এখানে হচ্ছে প্রতি ঘরে আপনার হচ্ছে 10 করে বাড়তেছে, ঠিক আছে, প্রতি ঘরে 5 করে বাড়তেছে। এটা 0.1 এবং হচ্ছে 5। ভাই আমরা যেটা বলি যে এটাকে আসলে এই ফোল্ডিংটা, এটাকে এক ধরনের একটা ফোল্ডিং, ঠিক আছে, যেটাকে আমরা কে ফোল্ড বলি। তো এটার ফোল্ডিং হচ্ছে আপনার 256 ফোল্ড, ঠিক আছে। যেটা বা এই 256 ফোল্ডের ব্যাপারটা অবশ্য আপনারা ইয়েতে করবেন, ডিএসপি তে যখন করবেন, ডিজিটাল সিগন্যাল প্রসেসিং করবেন, তখন এই ফোল্ডের ব্যাপারটা একটু ক্লিয়ার হবে। তো আপনারা যারা ইন্টারেস্টেড আছেন তারা আবার একটু এটা নেটে করে দেখতে পারবেন। তো এখানে দেখেন এদিকে আমার মান বাড়তেছে হচ্ছে 0.1, 0.2 করে, আর এখানে বাড়তেছে আমার 5, 10, 15, 20, 25, 30, ঠিক আছে, প্রতি ঘরে 5 করে বাড়তেছে। 5 এর এগেইনস্টে আর এখানে বাড়তেছে হচ্ছে 0.1, ঠিক আছে। এই জিনিসটা মাথায় রাখেন। আচ্ছা, এখানে 0 ভোল্ট মানে হচ্ছে আমার হচ্ছে আমি লো বায়াস কন্ডিশনে আছি। আচ্ছা, এবার আসেন হচ্ছে আমরা অন্য প্লটটা দেখব। আচ্ছা, যখন আমার ভোল্টেজ 0, দ্যাট মিন্স আমার ভোল্টেজ যখন 0, তখন এই পজিশনে আছে। এই পজিশনে আমার কারেন্ট কি হচ্ছে, এই পজিশনে আমার কারেন্ট হচ্ছে 0। এই পজিশনে যখন আছে তখন আমার কারেন্টও 0। যখন ভোল্টেজ 0 আমার কারেন্টও 0। খেয়াল করে দেখেন এখানে কোনো আমার এই যে এটা নীল যে এটা এই পয়েন্টটা হচ্ছে আমার 0, ঠিক আছে। এরপরে আসেন যখন আমি যদি ফরওয়ার্ড বায়াস অ্যাপ্লাই করি, ঠিক আছে, দ্যাট মিন্স হচ্ছে আমার ভোল্টেজ ডিফারেন্স ভিডি এর মান যদি শূন্য হচ্ছে বড় হয়, তখন দেখেন এই কার্ভটা কিরকম হয়। এই দেখেন তখন হচ্ছে এই কার্ভটা যাচ্ছে এই যে, ঠিক আছে। যখন আপনি 0.3 ভোল্ট অ্যাপ্লাই করলেন তখন হচ্ছে আমার আইডি এর মান হচ্ছে এত। 0.5 যদি অ্যাপ্লাই করেন তখন আইডি এর মান হচ্ছে আপনার 1। খেয়াল করে দেখেন আইডি এর মান হচ্ছে 1। তারপর যখন 0.7 হয়ে গেল তখন আবার মানটা একটু বাড়তে থাকে। তো খেয়াল করে দেখেন যখন আমি ভোল্টেজ ডিফারেন্স বাড়াচ্ছি তখন কারেন্টের মান 60 করে বেড়ে যাচ্ছে। এখানে একটু দেখেন 0.7 এর পরে মানে 0.5 এর পর হচ্ছে জাস্ট হচ্ছে এক্সপোনেনশিয়াল একটা কার্ভ দাঁড়ায় গেছে। তো আপনারা দেখছেন একটা এক্সপোনেনশিয়াল একটা কার্ভ দাঁড়ায় গেছে, এই যে এই কার্ভটা, ঠিক আছে, এই কার্ভটা। এখানে দেখেন ফরওয়ার্ড বায়াসের ক্ষেত্রে যখন আপনি একটা আপ টু সার্টেন ভোল্টেজ পর্যন্ত গেছেন, যেমন হচ্ছে হয়তো আমরা জানি ফরওয়ার্ড বায়াসে কিন্তু কিছু রেজিস্টিভিটি থাকে। তো সেই রেজিস্টিভিটি যখন শেষ হয়ে যায় বা ওভারকাম করতে পারে, তখন দেখেন অল্প ভোল্টেজের কারণে শার্প চেঞ্জ হয়। যেমন এখানে দেখেন 0.5 এর জন্য আপনারা পাইছিলেন যে 1 মিলি অ্যাম্পিয়ার, ঠিক আছে, 1 মিলি অ্যাম্পিয়ার। কিন্তু যখন আপনি 0.7 এ গেলেন তখন দেখেন যে কোথায় কত পাইছেন, তখন পাইছেন যে 5 মিলি অ্যাম্পিয়ার। যখন আপনি এখানে 0.8 দিয়ে অ্যাপ্লাই করছেন তখন দেখেন যে পাইছেন কত, 9 মিলি অ্যাম্পিয়ার, ঠিক আছে। যখন আপনি হচ্ছে 9 মিলি 8 এর পরে 9 এর মিলি অ্যাম্পিয়ার কাছাকাছি যাচ্ছেন তখন দেখেন একবারে শার্প হয়ে গেছে, খুব অনেক বেশি কারেন্ট পাচ্ছেন, ঠিক আছে, একবার শার্প মাথার উপরে উঠে গেছে, ঠিক আছে। খুব বেশি কারেন্ট মানে খুব বেশি মাত্রায় আমরা কারেন্ট পাচ্ছি, যেটাকে আমরা বলছি এটা হচ্ছে ফরওয়ার্ড বায়াসিং কন্ডিশনের ক্ষেত্রে। এই কার্ভটা হচ্ছে আমার ফরওয়ার্ড বায়াস কন্ডিশনের ক্ষেত্রে। এবার আসেন হচ্ছে আমাদের নো বায়াস দেখলাম, ফরওয়ার্ড বায়াস দেখলাম, এবার আমরা দেখি হচ্ছে আপনার রিভার্স বায়াস দেখি। আচ্ছা, রিভার্স বায়াস বলতে যে বায়াসটা আমরা বললাম যে আমাদের কারেন্ট ফ্লো যখন খুব কম হবে, ঠিক আছে, বা আমরা যখন একটা নেগেটিভ ভোল্টেজ অ্যাপ্লাই করব। খেয়াল করে দেখেন এদিকে আমার ভোল্টেজ ছিল 0, ঠিক আছে। নিচের দিকে আমি যদি এদিকে দেখেন আমি যখন ভোল্টেজ খুব কম আরো কমাই দিতেছি, 0 থেকে নেগেটিভ মান অ্যাপ্লাই করতেছি, 5 ভোল্ট দিতেছি, ঠিক আছে। যখন 0 তখন কিন্তু আমার একবারে 0 পর্যন্ত আছে, ঠিক আছে।
এরপরে দেখেন এখান থেকে আমার রিভার্স স্যাচুরেশন কারেন্ট শুরু হয়েছে যখন আমার একটু বাড়াইতেছি, দ্যাট মিন্স হচ্ছে যখন -1 ভোল্ট ধরলাম, যে -1 ভোল্ট যখন দিলাম তখন থেকে সে একটু বাড়ছে, ঠিক আছে, যে এটাকে আমরা আইএস কারেন্ট বলছি। এই যে এদিকে শার্প আসছে, এরপর থেকে আমরা 5 ভোল্ট, 20 ভোল্ট, 30 ভোল্ট, হ্যাঁ, যত ভোল্ট যত নেগেটিভ ভোল্টে অ্যাপ্লাই করি না কেন, তখন কিন্তু দেখেন এই জায়গাটা আবার কনস্ট্যান্ট হয়ে গেছে। ঠিক আছে, তার মানে আমরা বলছিলাম যে মাইনরিটি কারেন্টের যখন ফ্লোটা হবে, তখন মাইনরিটি কারেন্টের ফ্লোটা হওয়ার সময় আপনার হচ্ছে খুব কম পরিমাণ যাবে, ঠিক আছে, খুব কম পরিমাণ যাবে, যেখানে আপনি দেখেন একদিকে ছিল উপরের দিকে আমার এক্স ওয়াই অ্যাক্সিস এর উপরের দিকে ছিল আমার হচ্ছে মিলি অ্যাম্পিয়ার, নিচের দিকে আমি দেখেন এম্পিয়ার গুলো আমার চেঞ্জ হয়ে গেছে, এটা যে পিকো অ্যাম্পিয়ার চলে আসছে, ঠিক আছে, -10 পিকো অ্যাম্পিয়ার, -20, এরকম খুব নেগেটিভ একটা কারেন্ট আছে যেটাকে রিভার্স স্যাচুরেশন কারেন্ট বলছি, বা রিভার্স স্যাচুরেশন কারেন্ট বা আইএস বলছি আমরা, ঠিক আছে, যে রিভার্স স্যাচুরেশন কারেন্ট আইএস বলতে, যেখানে আমাদের ভোল্টেজ কম ছিল। তখন দেখেন যে এখানে একটা খুব কম একটা ফ্লো হচ্ছে এবং খুব কম পরিমাণে একটা কারেন্ট, যেটাকে আমরা বলতে পারি যে হচ্ছে -50 পিকো অ্যাম্পিয়ার, ঠিক আছে, -50 পিকো অ্যাম্পিয়ার। -50 পিকো অ্যাম্পিয়ার এখানে খেয়াল করে দেখেন এই পোর্শনটা -50 পিকো অ্যাম্পিয়ারে সে দেখেন এখানে পাচ্ছি হচ্ছে আমি যখন হচ্ছে 0 থেকে কম ভোল্টেজ দিয়েছি, তারপরে দেখেন এই জায়গাটা মোটামুটি কনস্ট্যান্ট হয়ে গেছে। এরপর আপনি -10 ভোল্ট অ্যাপ্লাই করেন, -20 ভোল্ট অ্যাপ্লাই করেন, -30 ভোল্ট অ্যাপ্লাই করেন, -40 ভোল্ট অ্যাপ্লাই করেন, আপনার হচ্ছে কারেন্টের ফ্লোটা সেম থাকতেছে, বা রিভার্স স্যাচুরেশন যে কারেন্ট আইএস মান, আইএস টা সেম থাকতেছে। কারণটা কি? কারণ হচ্ছে আমার একটা ডায়োডের মধ্যে মাইনরিটি ক্যারিয়ার কিন্তু বাড়তেছে না, ঠিক আছে, যেটা মাইনরিটি ক্যারিয়ার কম, সে মাইনরিটি ক্যারিয়ারের ফ্লোটাও আসলে কম, সে কারেন্ট গুলো খুব কম পরিমাণে কারেন্ট নিতে পারে, আপনি যতই নেগেটিভ ভোল্টেজ অ্যাপ্লাই করেন সে কিন্তু আর এই ফ্লোটা আপনি বাড়াবেন না, সেটা কনস্ট্যান্ট ফ্লোই চলবে, ঠিক আছে, যে কাম ভোল্টেজ থেকে আমরা বলছি যে রিভার্স স্যাচুরেশন কারেন্ট। তার মানে খেয়াল করে দেখেন এই পোর্শনটা হচ্ছে আমাদের রিভার্স স্যাচুরেশন কারেন্ট, রিভার্স স্যাচুরেশন, হ্যাঁ, বা রিভার্স বায়াসে এই পাশটা হচ্ছে আপনার ফরওয়ার্ড বায়াস, এই বায়াসটা, এই রিজনটা হচ্ছে আপনার রিভার্স বায়াস কন্ডিশন, ঠিক আছে, এই রিজনটা হচ্ছে আপনার নো বায়াস, এবং এরপরে হচ্ছে নো বায়াস বলতে আসলে এতটুকু, ঠিক আছে, ছোট মানে জিরোর জন্য। এরপরে যদি আপনি যা করতেছেন দ্যাট মিন্স হচ্ছে এরপরে যখন আপনি পজিটিভ ভোল্টেজ অ্যাপ্লাই করবেন তখন হচ্ছে আপনি ফরওয়ার্ড বায়াসিং এ থাকবে, যে ফরওয়ার্ড বায়াসিংটা হচ্ছে আপনার এই রিজনটা, যে এখান থেকে আসার পর দেখেন অল্প একটু শার্প বাড়ানোর পরেই কিন্তু হচ্ছে রেজিস্ট্যান্স যতটুকু আছে রেজিস্ট্যান্স কিছু পরে যখন আপনি একটু অল্প পরিমাণ কারেন্ট দিচ্ছেন তখন দেখেন যে আমি অল্প পরিমাণ ভোল্টেজ দিচ্ছেন সেই এগেইনস্টে অনেক বেশি পরিমাণ কারেন্ট পাচ্ছেন, ঠিক আছে, যেটাকে আমরা বলছি, এবং এই গ্রাফটা হচ্ছে আপনার কমার্শিয়াল অ্যাভেলেবল। আমরা যদি বলি আইডিয়ালি আমরা কতটুকু পাইলাম, আইডিয়ালি পাওয়ার কথা ছিল হচ্ছে আপনি ইকুয়েশন 1.1 যদি খেয়াল করেন, ইকুয়েশন 1.1 হিসেবে ধরলেন তখন আমরা এই ধরনের কারেন্ট পাইতাম, বাট হচ্ছে কমার্শিয়ালি আমরা আসলে এই ধরনের কারেন্টটা পাই, ঠিক আছে, এই যে যেটা আমরা দেখলাম সেটা ফরওয়ার্ড বায়াসিং এর জন্য, মানে এই রিজনটা হচ্ছে আমাদের ফরওয়ার্ড বায়াসিং, ঠিক আছে, এটা হচ্ছে আপনার নো বায়াসিং, এবং এই পাশটা হচ্ছে আমরা রিভার্স বায়াসিং। খেয়াল করবেন এদিকে কারেন্ট ভোল্টেজটা হচ্ছে আপনার এত ভোল্টে আছে, এই পাশে ভোল্টে আছে, কিন্তু কারেন্ট উপরের দিকে আছে মিলি অ্যাম্পিয়ার এবং নিচের দিকে হচ্ছে আপনার পিকো অ্যাম্পিয়ার, ঠিক আছে, এদিকে বাড়ছে 0.1 করে আর এদিকে বাড়ছে হচ্ছে 5 করে, ঠিক আছে, এই ইয়াটা একটু খেয়াল রাখবেন। তার মানে একটা সিলিকন সেমিকন্ডাক্টর ডায়োডের ক্যারেক্টারিস্টিক যদি আপনারা এই গ্রাফটা থেকে পারবেন না, আপনাদের যদি আসে যেমন যদি কোনো কোশ্চেন আসে যে একটা সিলিকন সেমিকন্ডাক্টর ডায়োডের ক্যারেক্টারিস্টিক্স বা আইডি ক্যারেক্টারিস্টিক্স যখন বলবো তখন হচ্ছে এই দেখেন আইডি, যেখানে এখানে আই আছে এবং বি আছে, ঠিক আছে, আইডি ক্যারেক্টারিস্টিক্স যদি বলি তখন হচ্ছে এই গ্রাফটা ড্র করে আপনাকে ফরওয়ার্ড বায়াসিং, নো বায়াসিং এবং রিভার্স বায়াসিং চিহ্নিত করে আপনাকে এক্সপ্লেইন করতে হবে, ঠিক আছে। আচ্ছা, বুঝেন নাই এমন কেউ আছে যে এটা বুঝেন নাই, গ্রাফটা বুঝেন নাই, গ্রাফটা বুঝেন নাই? হ্যাঁ বলেন। ম্যাম আমি রিভার্স বায়াসটা বুঝি নাই। রিভার্স বায়াসটা হচ্ছে আমরা জানি কারেন্টের ফ্লো হয়, হ্যাঁ, কারেন্টের ফ্লোতে কি হয়, মেজরিটি ক্যারিয়ার যেটা থাকে মেজরিটি ক্যারিয়ার ফ্লোটাকে আমরা আসলে কারেন্ট ফ্লো বলি, ঠিক আছে। তো আমাদের নো বায়াস, রিভার্স বায়াস নো বায়াস বলতে হচ্ছে আমরা কোনো ধরনের ভোল্টেজ অ্যাপ্লাই করব না, ফরওয়ার্ড বায়াস মানে হচ্ছে আমরা পজিটিভ ভোল্টেজ অ্যাপ্লাই করব, আর রিভার্স বায়াস মানে হচ্ছে আমি নেগেটিভ, সোজা কথায় নেগেটিভ ভোল্টেজ অ্যাপ্লাই করব, ঠিক আছে। রিভার্স বায়াসের ক্ষেত্রে সোজা কথা হচ্ছে আমি নেগেটিভ ভোল্টেজ অ্যাপ্লাই করব, যেহেতু আমি নেগেটিভ ভোল্টেজ অ্যাপ্লাই করব
তো নেগেটিভ ভোল্টেজ অ্যাপ্লাই করলে তখন হচ্ছে আমার কোনো কারেন্ট, বেসিক্যালি আমার কোনো কারেন্ট ফ্লো হয় না, যে আইডি যে মানটা যেটা এখানে পাওয়ার কথা ছিল এই কারেন্ট আসলে ফ্লো করে না। সে কিন্তু যেহেতু আমার রিভার্স বায়াস কন্ডিশন, আমার কারেন্ট ফ্লো করে না, কিন্তু আরেকটা জিনিস ফ্লো করে, যেটা হচ্ছে কারেন্ট ফ্লো করে না বলতে হচ্ছে আমার মেজরিটি কেরিয়ার যে ফ্লোটা ছিল ওই ফ্লোটা হয় না। কিন্তু আমার একটা মাইনরিটি কেরিয়ার থাকে, যখন আমি রিভার্স বায়াস অ্যাপ্লাই করি বা রিভার্স বায়াসের রিজনে থাকি, ওই রিজনে থাকা অবস্থায় আমার মাইনরিটি কেরিয়ারের একটা ফ্লো হয়। যখন মাইনরিটি কেরিয়ারের একটা ফ্লো হয় তখন আমি একটা একদম স্মল অ্যামাউন্ট অফ কারেন্ট পাই, যেটাকে আমরা বলি যে রিভার্স স্যাচুরেশন কারেন্ট বা আইএস। হ্যাঁ, তো সেই আইএসটা মানে আপনারা যদি খেয়াল করে দেখেন, এখানে এই যখন নেগেটিভ 5 নেগেটিভ ভোল্টেজ অ্যাপ্লাই করেন তখন দেখেন যে পাচ্ছেন হচ্ছে -50 পিকো অ্যাম্পিয়ার। ঠিক আছে, -50 পিকো অ্যাম্পিয়ার। এখানে পিকো অ্যাম্পিয়ার মানে হইতেছে যে মিলি অ্যাম্পিয়ার তো এমনি ছোট, মিলির পরে যেটা সেটা হচ্ছে পিকো অ্যাম্পিয়ার, তার মানে বলছে আরো কম স্মল একটা অ্যামাউন্ট। এবং এরপরে আপনি যতই নেগেটিভ ভোল্টেজ অ্যাপ্লাই করেন না কেন, সে আপনার হচ্ছে আর পাবেন না, মানে হচ্ছে সেখানে আপনার কারেন্টের ফ্লো কিন্তু বাড়বে না। যে আইএস এর মান যেটা আছে রিভার্স স্যাচুরেশন কারেন্ট, সেই কারেন্টের ফ্লো কিন্তু আর বাড়ছে না। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের মোটামুটি রিভার্স বায়াস কন্ডিশন। মোট কথা, সহজ কথা হচ্ছে আপনার যখন ফরওয়ার্ড বায়াসে গিয়ে থাকবে তখন মেজরিটির ক্যারিয়ারে ফ্লো হবে, তখন কারেন্ট ফ্লো হবে, দ্যাট মিন্স তখন আমরা আইডির মান পাবো। কিন্তু যখন আমি রিভার্স স্যাচুরেশনে থাকি, দ্যাট মিন্স হচ্ছে আমি নেগেটিভ ভোল্টেজ অ্যাপ্লাই করি, তখন হচ্ছে আমাদের আইডি আর পাবো না, আর তখন আইডির ফ্লো জিরো থাকবে, কিন্তু আইএস নামে একটা রিভার্স স্যাচুরেশনে একটা কারেন্ট থাকবে, সেই কারেন্টের ফ্লোটা আমরা পাবো, এবং সেটা হচ্ছে খুবই কম পরিমাণে। আমি সেটা আপনার এই গ্রাফ দেখে বুঝতে পারতেছেন যেটা আসলে খুবই কম পরিমাণে থাকবো। আর যেটা আছে আমাদের নো বায়াস কন্ডিশন, নো বায়াস কন্ডিশনে আমরা কোনো ভোল্টেজও হবে অ্যাপ্লাই করবো না, কোনো আপনার কোনো হচ্ছে কোনো কারেন্ট আপনি পাবেন না, সহজ কথা। এবার ঠিক আছে, বুঝতে পারছেন? জি ম্যাম। আপনারা একটু পড়লে মানে একটু ক্লিয়ার হবে, হঠাৎ করে একটু এমন হচ্ছে তো, একটু বললে নিয়ে একটু ক্লিয়ার হয়ে যাবে। বাট কনসেপ্ট হচ্ছে এটা, আপনারা এই কনসেপ্টটা যদি মাথায় রাখেন তাহলে আপনার পড়তে সুবিধা হবে। ঠিক আছে, যে আপনার ফরওয়ার্ড বায়াসে যখন থাকবে তখন কারেন্ট ফ্লো হবে, রিভার্স বায়াসে কারেন্ট ফ্লো হবে না, দ্যাট ইজ হচ্ছে মেজরিটি। কারেন্ট ফ্লো বলতে আমরা মেজরিটি ক্যারিয়ারের ফ্লো বুঝাই, বেসিক্যালি কারেন্টের ফ্লো বলতে আমরা মেজরিটি ক্যারিয়ারের ফ্লো বুঝাই, মাইনরিটি ক্যারিয়ারের ফ্লোটা বলি না। তো এই রিভার্স স্যাচুরেশনে কারেন্ট আমরা মাইনরিটি ক্যারিয়ারের ফ্লোটা পাই, যেটাকে আমরা আইএস বলি, এবং সেটা হচ্ছে খুবই কম পরিমাণে। হ্যাঁ, এবং এই রিভার্স স্যাচুরেশন তখনই যাবে যখন আপনি একটা ডায়োডের মধ্যে আপনি নেগেটিভ ভোল্টেজ অ্যাপ্লাই করবেন। আচ্ছা, এরপরে আসেন, এরপর আমাদের কিছু জিনিস আছে, যেমন হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিজন, অ্যাভালান্স ভোল্টেজ, হ্যাঁ, এবং আরেকটা হচ্ছে জেনার রিজন বা জেনার ভোল্টেজ, বা আরেকটা জিনিস আমরা দেখবো এটা থেকে, সেটা হচ্ছে জেনার ডায়োড। ঠিক আছে, জেনার ডায়োড একটা জিনিস আছে। আচ্ছা, এখানে আমাদের লাস্টে যে আমরা গ্রাফটা দেখলাম, এই গ্রাফটা এখানে কিন্তু খেয়াল করে দেখেন, আমরা একটা জিনিস ইম্পর্টেন্ট জিনিস বলছিলাম, সেটা হচ্ছে আপনার ভোল্টেজের মান 0 থেকে পজিটিভ দিকে 0.1 করে বাড়তেছে, এবং নেগেটিভ দিকে হচ্ছে 5 বা 10 করে বাড়তেছে, বা আমরা বলি যে 10%, হ্যাঁ, শতাংশ অনুযায়ী বাড়ছে। এখানে খেয়াল করে দেখেন, ফর এক্সাম্পল, আচ্ছা, এখন একটা খেয়াল করে দেখেন, এ হচ্ছে আমাদের মোটামুটি ছিল যে ফরওয়ার্ড বায়াসে কারেন্ট ফ্লো করে, রিভার্স বায়াসে খুব কম। আচ্ছা, সব ঠিক আছে। এবার আমরা একটু একটা জিনিস ধরে নিই, সেটা হচ্ছে আমরা যে রিভার্স স্যাচুরেশন, আমরা ধরলাম ফর এক্সাম্পল আমরা রিভার্স বায়াসিং এ আছি, আমরা রিভার্স বায়াসিং এ আছি। আচ্ছা, খেয়াল করে দেখেন, এখানে একটা ফিগার দেওয়া আছে, ফিগার 1.7। এখানে হচ্ছে এ হচ্ছে আমার আইডি, মেজরিটি ক্যারিয়ার ফ্লো, এ হচ্ছে ডিডি আমার ভোল্টেজ সোর্স। ঠিক আছে, যখন আমি ফরওয়ার্ড বায়াসিং এ থাকি তখন আমার কারেন্টের ফ্লোটাকে আমরা এই দেখুন শার্প একটা চেঞ্জ আসতেছে, এক্সপোনেনশিয়াল একটা কার্ভ আসতেছে, রাইট, ইনক্রিজিং একটা কার্ভ, যে আমি একটা সামটাইম আমার রেজিস্ট্যান্সটা যদি ওভারকাম করতে পারি তখন হচ্ছে আমার কারেন্টের ফ্লোটা একটানে বেড়ে যাবে। এরপরে দেখেন, যখন আমি নো বায়াসে আছি, জিরোতে আমার কোনো কারেন্ট হচ্ছে না, কিন্তু এরপরে যখন দেখেন আমি যখন রিভার্স বায়াসে আছি, যেমন সাম কাইন্ড অফ নেগেটিভ ভোল্টেজ অ্যাপ্লাই করি, তখন দেখেন এখানে ছোট্ট একটা কিছু একটা স্মল অ্যামাউন্ট একটা কারেন্ট আছে, এবং সেই কারেন্টের ফ্লোটা হচ্ছে, রাইট, এই পর্যন্ত আমরা দেখেছি। আচ্ছা, আমরা বললাম যে আসলে এরপরে যতটুকু বাড়ে ততটুকু বাড়ে না। আচ্ছা, এটা একটু খেয়াল করে দেখেন, এখানে হচ্ছে যখন রিভার্স বায়াসে থাকে তখন আপনি আইএস একটা সামকাইন্ড একটা ভোল্টেজ অ্যাপ্লাই করবেন, আপনি আইএস বা রিভার্স স্যাচুরেশন কারেন্ট পান। এই কারেন্টটা যখন আপনি ভোল্টেজ যত বাড়াইতে থাকেন, খেয়াল করে দেখেন ভোল্টেজ বাড়ার সাথে সাথে আপনার এটা মোটামুটি একটু কনস্ট্যান্ট আছে, এটা মোটামুটি একটু কনস্ট্যান্ট আছে, এই যে ভোল্টেজ বাড়ানোর সাথে সাথে আপনার কারেন্ট স্যাচুরেশন কনস্ট্যান্ট আছে। আস্তে আস্তে ভোল্টেজ আপনি বাড়াচ্ছেন, নেগেটিভ ভোল্টেজ অ্যাপ্লাই দিচ্ছেন,
দেওয়ার পরে এমন একটা ভোল্টেজ আপনার চলে আসলো, যেমন এই যে কোয়ান্টটাকে আমরা ভিডিভি বলছি, ঠিক আছে? এই ভোল্টেজটাকে অবশ্য আমরা অ্যাভালাঞ্চ ভোল্টেজও বলি, ঠিক আছে? বা এই জায়গাটাকে আমরা বলি হচ্ছে ব্রেকডাউন ভোল্টেজ বা ব্রেকডাউন রিজন। কারণটা কি? কারণ হচ্ছে দেখেন এখানে এই পর্যন্ত আমি যখন নেগেটিভ ভোল্টেজ অ্যাপ্লাই করছিলাম, এই শূন্যর পর থেকে যখন নেগেটিভ ভোল্টেজ অ্যাপ্লাই করতেছি, আমার কারেন্ট বাড়তেছে না, কিন্তু একটা এই ব্রেকডাউন রিজনে এসে সেটা যেটা হয়, হঠাৎ করে কারেন্ট আপনার বাড়তে শুরু করে, ঠিক আছে? হঠাৎ করে এই যে ভিভি যেটা আছে এই পাশে দেখেন কারেন্ট আপনার বাড়তে শুরু করে, নিচের দিকে বাড়ে বা আরো নেগেটিভ হইতে শুরু করে, ঠিক আছে? আপনার নেগেটিভ কারেন্ট পায়, তখন এই যেই ভোল্টেজ অ্যাপ্লাই করার পরে আপনার হচ্ছে এদিকে নিচের দিকে কাটটা যেতে থাকে, সেই জায়গাটাকে আমরা বলতে হচ্ছে ব্রেকডাউন ভোল্টেজ, এবং এই রিজনটাকে আমরা বলি হচ্ছে ব্রেকডাউন রিজন, ঠিক আছে? এই যে রিজনটাকে আমরা বলি ব্রেকডাউন রিজন। এরপরে দেখেন নিচের দিকে যখন আমার কাটটা বাড়তেছে, এই জায়গাটাকে আমরা বলতে হচ্ছে জেনারেল রিজন, ঠিক আছে? এই রিজনটাকে যেটা নিচে যাচ্ছে সেটাকে জেনারেল রিজন বলি। এই জেনারেল রিজন বেসিক্যালি যেটা আসলে বোঝায় সেটা হচ্ছে এটার জন্য আমাদের আরেকটা ডায়োড আছে, সেটাকে আমরা বলি যে জেনারেল ডায়োড। নরমাল ডায়োডের সাথে আরেকটা ধরনের ডায়োডের চিহ্ন আমরা দেখবো কিছুক্ষণ পরে, সেটাকে আমরা বলি হচ্ছে জেনারেল ডায়োড। আচ্ছা, এই এখানে একটা যেটা বললাম সেটা হচ্ছে এটা হচ্ছে জেনারেল ব্রেকডাউন বলতে পারেন, ঠিক আছে? যে